নমস্কার দর্শক বন্ধু। সেপ্টেম্বর 2025 শেয়ার বাজার কিন্তু ফুল অফ আনসার্টেনিটি। তবে একটা জিনিস মনে রাখবেন, আনসার্টেনিটি আছে বলেই, নেগেটিভিটি রয়েছে বলেই কিন্তু অনেক শেয়ার রিজনেবল ভ্যালুয়েশন, অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল রয়েছে। মার্কেটে সবসময় দু ধরনের জিনিস হয়, এক হচ্ছে আনসার্টেনিটি, নেগেটিভ নিউজ, তার সঙ্গে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন, অথবা পজিটিভ নিউজ, চারিদিকে সবাই ভালো বলছে কিন্তু এক্সপেন্সিভ ভ্যালুয়েশন। তো তার মানে আপনি এমন কখনো পাবেন না, যদি আপনি ওয়েট করেন যে কখন ভালো নিউজ আসবে, কখন সবকিছু ঠিক হয়ে যাবে তারপরে ইনভেস্ট করব, তো ততক্ষণে ইনভেস্ট করতে লেট হয়ে যাবে, ততক্ষণে মার্কেট অলরেডি হাই চলে গিয়ে অনেক শেয়ার এক্সপেন্সিভ হয়ে যাবে এবং যেখানে ইনভেস্ট করলে রিটার্ন কিন্তু ম্যাক্সিমাইজেশন হয় না। তো তার থেকে আমরা সবসময় রেকমেন্ড করি যে যখন মার্কেটে আনসার্টেনিটি থাকে, নেগেটিভ নিউজ থাকে, সেই সময় যদি সিলেক্টেড শেয়ারে, বাছাই করা কিছু শেয়ারে রিজনেবল ভ্যালুয়েশনে যদি ইনভেস্ট করা যায়, তাহলে ফিউচারে যখন মার্কেট ঘোরে তখন কিন্তু ইনভেস্টরদের প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং অনেক রিটার্নের আউট পারফরমেন্স আসে। তো আজকের ভিডিওতে আমরা সেইগুলো নিয়েই আলোচনা করব। নেগেটিভস কি আছে এই মার্কেটে, আনসার্টেনিটি কেন রয়েছে, কেন গ্লোবাল ট্রেড ওয়ার বা ইউএস ট্যারিফের কারণে মার্কেট এত নার্ভাস, এবং তার সঙ্গে সঙ্গে পজিটিভস কি আছে এবং কোন জাতীয় সেগমেন্ট বা কোন জাতীয় শেয়ারস আগামী দিনে ভালো পারফর্ম করবে, আমরাও আমাদের পোর্টফোলিওতে বা আমাদের মেম্বারদের বলে রেখেছি। সেই সমস্তটা নিয়ে আজকের এই ভিডিও। আমি প্রসেনজিৎ পাল, 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন অ্যাক্টিভ ইনভেস্টর, এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন রিটেল ইনভেস্টরদের অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করে থাকে, তেমনি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের ফান্ড ম্যানেজমেন্ট, যেটা সেবি রেজিস্টার্ড AIF, আমরা সার্ভিস অফার করে থাকি। আর আমারই অভিজ্ঞতা নিয়ে লেখা দুটো বেস্ট সেলিং বই, হাউ টু অ্যাভয়েড লস এবং মাল্টিব্যাগার স্টকস, অনেক রিজনাল ল্যাঙ্গুয়েজে অনুবাদিত হয়েছে। বেঙ্গলি ভার্সনও আপনারা চেক করে দেখতে পারেন। সিম্পল অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস দিয়ে সার্চ করলে বইয়ের ডিটেলস, রিভিউজ অ্যান্ড অল সমস্ত কিছু চেক করে নিতে পারেন। প্রথমেই আমরা জেনে নেব যে নেগেটিভ কি এবং কেন এত আনসার্টেনিটি। দেখুন, নেগেটিভ আমরা সবাই জানি এখন গ্লোবাল ট্রেড ওয়ার যেটা, এবং ইউএস যে ট্রাম্প ট্যারিফ, যেটা মানে আগে এটা ধরা হচ্ছিল যে ইউএস হয়তো ইন্ডিয়ার ওপর একটু ফেভার করবে, চায়নাকে বেশি পানিশ করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ইউএস যেমন চায়নার ওপরে একটা ভালো রকম ট্যারিফ লাগিয়ে রেখেছে, ইন্ডিয়ার ওপরেও 50%, যেটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু ট্যারিফ অ্যাপ্লাই করেছে। তবে মনে রাখবেন, এই ট্যারিফটা কিন্তু এমন নয় যে সমস্ত প্রোডাক্টের ওপর, সিলেক্টেড প্রোডাক্টের ওপর, কিন্তু তা সত্ত্বেও একটা ব্রডার ইকোনমিতে কিন্তু একটা প্রবলেম বা একটা প্রেশার আসছে। কিভাবে আসছে, মানে ধরুন প্রচুর যেই সেগমেন্টগুলো যেমন টেক্সটাইল, গোল্ড, ডায়মন্ড, এই সমস্ত সেগমেন্ট, বা ধরুন অ্যাকোয়াকালচার যে সমস্ত কোম্পানিগুলো আছে, মানে প্রচুর শ্রিম্প বা চিংড়ি মাছ ইন্ডিয়া থেকে ধরুন এক্সপোর্ট হয়, তো এই সমস্ত যে সেগমেন্ট, টেক্সটাইল সেগমেন্ট, শ্রিম্প সেগমেন্ট, যেগুলো চিংড়ি মাছ যেরকম বললাম, এই যেগুলো ডায়মন্ড, যেটা কাটিং ডায়মন্ড, এগুলো যেগুলো ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ইউএসএ এক্সপোর্ট হয়, সেখানে যেমন ডাইরেক্ট 50% ট্যারিফের জন্য ডিরেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট, প্রচুর সেগমেন্ট আছে যেগুলো ইনডিরেক্ট ইম্প্যাক্টও কিন্তু সাফার করছে। কেমন একটা এক্সাম্পল যদি দিই, যেমন ধরুন একটা কেমিক্যাল সেগমেন্ট, এবার ইন্ডিয়া থেকে কিন্তু কেমিক্যাল বেশি ইউএসএ হিউজ অ্যামাউন্ট এক্সপোর্ট হয় না, চায়না থেকে হিউজ অ্যামাউন্ট এক্সপোর্ট হয়। তো এবার চায়না থেকে যখন হিউজ অ্যামাউন্ট কেমিক্যাল ইউএসএ যায়, তখন ইউএস চাইনিজ মার্কেটের উপর যখন ট্যারিফ লাগিয়ে দিয়েছে, তখন চায়না কি করছে যে সেই কেমিক্যালটাই অনেক দাম কমিয়ে সারা পৃথিবীতে সেল করছে। তো এবার চায়না, একটা দেশ যদি দাম কমিয়ে দিয়ে অন্যান্য দেশে সেই প্রোডাক্ট পাঠায় বা ইন্ডিয়াতেও সেই প্রোডাক্ট যদি ঘুরে ফিরে আসে, তখন কি হয়, ইন্ডিয়ান যে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার, তারাও দাম কমাতে বাধ্য হয় বা তারাও কম প্রফিটে জিনিস বিক্রি করতে বাধ্য হয়। তো এই যে ইনডিরেক্ট এফেক্ট বা গ্লোবাল ট্রেড ওয়ার বা চায়না থেকে যে সমস্ত সাপ্লাই ইউএস বন্ধ করলে, তার এই রকম ইনডিরেক্ট এফেক্ট কিন্তু অ্যাক্রস অনেক সেগমেন্টে আসে। মেটাল যেমন একটা সেগমেন্ট, যেমন স্টিল বা অন্য আরো যে সমস্ত মেটাল আছে, তো সেখানে যদি চায়না এই ইউএস এর মতো জায়ান্টকে যদি বিক্রি করতে না পারে, তো তখন কি করবে চায়না, অতি অবশ্যই তাদের নিজেদের প্রাইস কম করে, কারণ চায়না হচ্ছে গ্লোবালি লোয়েস্ট কস্ট ম্যানুফ্যাকচারার, তো চায়না তাদের প্রোডাক্টের প্রাইস কম করে, কম প্রফিট মার্জিন রেখে অন্যান্য দেশে বিক্রি করবে। এবার যেই প্রাইসে বিক্রি করবে, সেই প্রাইস ইন্ডিয়ান যারা প্রডিউসার রয়েছে তারা সেখানে কম্পিট করতে অসুবিধা হবে, তখন ইন্ডিয়ান যে কোম্পানিজ আছে তাদেরও প্রফিট মার্জিন কমাতে হয়। এই কারণে অনেক কিছু প্রোডাক্টে অ্যান্টি ডাম্পিং ডিউটি আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল আমি যে পয়েন্টটা বোঝাতে চাইছি সেটা এইটা, যে এমন নয় যে ইন্ডিয়া ডিরেক্ট যেটা এক্সপোর্ট করছে সেই সমস্ত জায়গায় এফেক্ট, তা না। গ্লোবাল ট্রেড ওয়ার বা ট্যারিফের জন্য কিন্তু অনেক রকম ইনডিরেক্ট এফেক্টও কিন্তু কাজ করে, যার জন্যই মার্কেটে এখন নার্ভাস এবং যার জন্যই মার্কেট কিন্তু পড়ছে। এবার আমরা খুব সংক্ষেপে পজিটিভস জানবো, সেই পজিটিভ তারপরে ডিটেলসে আলোচনা করব। পজিটিভ কি আছে, আমরা খুব রিসেন্ট দেখতে পাচ্ছি জিএসটি রেট কাট, যেটা অনেক বড় নিউজ। জিএসটি রেট কাট, তার সঙ্গে সঙ্গে রয়েছে ইনকাম ট্যাক্স কাট, যেটা হচ্ছে এপ্রিল 2025 থেকে অলরেডি এফেক্টিভ। যারা স্যালারিড ইন্ডিভিজুয়াল তারা দেখছেন যাদের ইন হ্যান্ড স্যালারি কিছুটা হলেও বেড়েছে। তারপরে আমরা কি দেখেছি যে ইন্টারেস্ট রেট কাট, আরবিআই রেপো রেট কাট করেছে, সেটাও একটা অনেক বড় পজিটিভ। এবং তারপরের পজিটিভ হচ্ছে
হচ্ছে গ্লোবাল অয়েল প্রাইসের দাম কমে যাওয়া, এটা নিয়ে পরে আমরা ডিসকাস করছি। তো এই হলো চারটে, মানে খুব সংক্ষেপে বললে আমাদের এই চারটে পজিটিভ ফ্যাক্টর কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে, যেটা কিন্তু নেগেটিভটাকে কিছুটা ব্যালেন্স আউট করতে পারলেও আনসার্টেনিটিতে কিন্তু মার্কেট বেশ ভরপুর। এবং এরপরে আমরা জানবো যে কোন কোন সেগমেন্ট বা কোন কোন সেক্টর আগামী দিনে ভালো পারফর্ম করতে চলেছে, আমরা আমাদের পোর্টফোলিওতে কোন কোন শেয়ার অলরেডি ইনভেস্ট করে রেখেছি, মেম্বারদের অলরেডি আগে থেকে বলা আছে কোন জায়গাতে আমরা বলিস এবং কিভাবে পজিটিভসের সঙ্গে সেগুলো লিঙ্ক। তবে এই সমস্ত জিনিস জানার আগে আমরা ইন্ট্রোডিউস করব BlinkX ট্রেডিং প্ল্যাটফর্ম, যারা কিনা 2 মাসের জন্য নিউ ইউজারদের কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ব্রোকারেজ দিচ্ছে অ্যাক্রস অল সেগমেন্ট, মানে ইকুইটি, ডেলিভারি, ইন্ট্রাডে, ফিউচার অ্যান্ড অপশন, সমস্ত সেগমেন্টে আপনি 2 মাসের জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ব্রোকারেজ ইউজ করতে পারেন। এছাড়াও BlinkX প্রোভাইড করে ফ্রি ট্রেডিং কল, যেখানে আপনারা স্টপ লস, টার্গেট এই সমস্ত কিছু পেয়ে যাবেন, যেটা আপনাদের অ্যাজ আ সেকেন্ড ওপিনিয়ন হিসাবে কাজ করতে কিন্তু সাহায্য করবে। আর যদি আপনারা অপশন ট্রেডিং এ থাকেন তাহলে ফ্ল্যাশ ট্রেড, এটা কিন্তু একটা গেম চেঞ্জিং ফিচার যেটা BlinkX এনেছে। এই ফ্ল্যাশ ট্রেড ফিচারের মাধ্যমে আপনি বেস্ট টপ 5 কন্ট্রাক্ট পেয়ে যাবেন, অ্যাট দ্য মানি, হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট এবং মোস্ট ট্রেডেড কন্ট্রাক্ট। এখান থেকে টপ বেস্ট 5 কন্ট্রাক্ট শো করবে, যাতে করে আপনি জাস্ট 1 ক্লিকে বেস্ট অর্ডার এক্সিকিউট করতে পারেন। তাহলে আপনারা 2 মাসের জন্য আনলিমিটেড ফ্রি অফ কস্ট ট্রেডিং এর জন্য BlinkX প্ল্যাটফর্ম চেক করে দেখতেই পারেন। ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু প্ল্যাটফর্মটা চেক করে নিতে পারেন। এবার চলে আসি যে পজিটিভস গুলো বললাম এবং যে শেয়ারগুলো বলছি আমরা যে কোন ধরনের শেয়ারসে পজিটিভ। দেখুন, যে পজিটিভগুলো বললাম, জিএসটি রেট কাট, ইনকাম ট্যাক্স রেট কাট এবং ইন্টারেস্ট কাট, তো এই সমস্ত পজিটিভের ফলে একটা খুব কমন সেগমেন্ট যেটা সবাই মার্কেটেও, মানে অনেক অ্যানালিস্টই বলছে, সেটা হচ্ছে কনজাম্পশন। এবং এই কনজাম্পশন বাস্কেটের মধ্যে একটা সবাই এক্সপেক্ট কি করছে যে অটো সেগমেন্টটা ভালো পারফর্ম করবে। সামনে এই ফেস্টিভ সিজন আসছে, সেখানে অটো সেলস কিন্তু বাড়বে, কারণ অলরেডি জিএসটি কম করে গাড়ির দাম কমে যাচ্ছে, তারপর ইন্টারেস্ট রেট কম আছে, মানে মানুষের লোন নিতে সুবিধা হবে, প্লাস ইনকাম ট্যাক্স রেট কাটের জন্য কিছু মানুষের হাতে কিছু এক্সট্রা পয়সা থাকছে। তো এই কারণে অটো সেগমেন্টে একটা টেলউইন্ড, কিন্তু আমি বলবো যে অটো সেগমেন্টের টেলউইন্ডকে যদি আপনি প্লে করতে চান তো তাহলে আপনারা ফোকাস করুন অটো অ্যান্সিলারি। কেন না, অটো সেগমেন্ট এমন, মানে ধরুন এই যে মানে গাড়ি কেনা বাড়বে, কিন্তু আপনি জানেন না যে কোন ধরনের গাড়ি বেশি বিক্রি হবে, সেটা কি হিরোর গাড়ি বিক্রি হবে, না টিভিএস বিক্রি হবে বেশি, না বাজাজ বিক্রি হবে, না হন্ডা বিক্রি হবে, এটা আপনি জানেন না। হতেই পারে যে ওভারঅল 2 হুইলার, ওভারঅল 4 হুইলারের সেলস বাড়লো, কিন্তু কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডের জিনিস বেশি বিক্রি হলো, অন্য কোনো ব্র্যান্ডের জিনিস তত বিক্রি হলো না। তো এই কারণে যে ডিরেক্ট যে অটো কোম্পানি আছে সেখানে এক্সপোজার নেওয়াটা একটু রিস্কি হয়ে যায়। এর থেকে বেটার হচ্ছে যে অটো অ্যান্সিলারি কোম্পানি, মানে ধরুন এমন একটা কোম্পানি যে যারা সমস্ত যে 2 হুইলার্স আছে তাদেরকে সাপ্লাই করে, সমস্ত 4 হুইলার আছে তাদেরকে সাপ্লাই করে। তো যেই কোম্পানি সমস্ত 4 হুইলার কোম্পানিদের সাপ্লাই করছে, তো তার মানে যে কোনো 4 হুইলারের সেল বিক্রি হলে তারা কিন্তু বেনিফিটেড হবে। একটা কোম্পানি আছে যেটা আমাদের আগে রেকমেন্ডেশনে ছিল, SJS এন্টারপ্রাইজ। তারা কি করে, প্রিমিয়াম জিনিস, মানে যে ভ্যালু অ্যাডেড আইটেম কিন্তু সমস্ত গাড়িদেরকে সাপ্লাই করে। মোটামুটি সমস্ত বড় 4 হুইলার কোম্পানিরাই তাদের কিন্তু ক্লায়েন্ট। তো এই সমস্ত শেয়ার আপনারা দেখতে পারেন যে এখানে কি যে একটা প্রিমিয়ামনেসের ওপর, কারণ এখন মানুষ আর নর্মাল গাড়ি, মানে মানুষ সবসময় চাই যে একটু ভ্যালু অ্যাডেড, একটু দেখতে শুনতে ভালো, একটু স্মার্ট কার ফিচার থাকবে, একটু ভালো এন্টারটেনমেন্ট সিস্টেম থাকবে, এই রকম কিছু ভ্যালু অ্যাডেড ফিচার মানুষ যখন গাড়ি কেনে তখন খোঁজে। এবং গাড়ি যেহেতু এমন নয় যে অনেক মানুষের কাছে ওয়ান্স ইন এ মানে 10 ইয়ার্স পারচেস বা ওয়ান্স ইন এ 20 ইয়ার পারচেস, এমন নয়, মানে মোবাইল ফোনের মতো মানুষ 3 বছর অন্তর অন্তর যে গাড়ি চেঞ্জ করে তাই কিন্তু নয়। ম্যাক্সিমাম মানুষ গাড়ি কেনে 10 বছর 15 বছর এই রকম একটা চিন্তা ভাবনা করে, এবং গাড়ি একটা স্ট্যাটাস সিম্বল। তো এই কারণে মানুষ কিন্তু গাড়ির জন্য একটু এক্সট্রা খরচা করতে চায়। এবং এই SGS এন্টারপ্রাইজ যে কোম্পানিটার কথা বললাম, তারা ওই ভ্যালু অ্যাডেড যে সিস্টেমগুলো, যেমন ধরুন এলইডি লাইটিং বা কোনো ইলুমিনেটেড লোগো, এই সমস্ত ভ্যালু অ্যাডেড ডেকোরেটিভ আইটেম গাড়িতে যেগুলো দেখছেন সেগুলো ম্যানুফ্যাকচার করে। তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এই জাতীয় কোম্পানিতে আপনারা ফোকাস রাখতে পারেন। সেকেন্ড অ্যাট্রাকটিভ সেগমেন্ট হচ্ছে হেলথ কেয়ার সেগমেন্ট। দেখুন, আমরা আগেও বলেছি সেই আমাদের 2025-এর শুরুর দিক থেকে হসপিটাল সেগমেন্টের উপরে আমরা পজিটিভ। তবে হ্যাঁ, হেলথ কেয়ার মানে কিন্তু আমি খালি হসপিটাল বলছি না। তো আগে বলিনি, আমরা 2025-এর শুরুর দিক থেকে ইউটিউব চ্যানেলেও বা আমরা যে আমাদের পেড মেম্বারদের যথার্থ হসপিটাল এবং রেইনবো চিলড্রেন এই দুটো শেয়ার রেকমেন্ড করেছিলাম। তো পেড মেম্বারদের যেখানে যথার্থ বলা হয়েছিল সেখান থেকে ডাবল হয়ে গেছে এই 2025-এ। মানে এত ওভারঅল মার্কেট উইকনেস, তা সত্ত্বেও উইদিন জাস্ট 7-8 মান্থস কিন্তু যথার্থ হসপিটাল ডাবল হয়ে গেছে। রেইনবো চিলড্রেনও যথেষ্ট ভালো পারফর্ম করছে। তবে হ্যাঁ, এই হেলথ কেয়ার মানে কিন্তু খালি হসপিটাল নয়। এবং এই যথার্থ হসপিটাল যেমন বললাম যে পেড মেম্বারদের যেখানে বলেছি সেখান থেকে ডাবল হয়েছে, তো এমন নয় যে ডাবল হয়ে যাওয়ার পরে আজকেও যদি ইনভেস্ট করেন আবার এখান থেকে কিন্তু অত সহজে ডাবল হতে পারে না। খুব সিম্পল, কারণ যেই শেয়ারটা 400 টাকায় রিজনেবল ভ্যালুয়েশনে থাকে, তো সেইটাই যখন 800 হয়ে যায় তখন কিন্তু সেই
সেই রিজনেবল ভ্যালুয়েশন আর নাও থাকতে পারে। তো মনে রাখবেন এটা একটা জাস্ট একটা এক্সাম্পল। যথার্থ হসপিটাল অলরেডি আমাদের পেড মেম্বারদের দেওয়া রেকমেন্ডেশন, অলরেডি আমাদের ম্যাক্সিমাম যারা পেড মেম্বার তারা সকলেরই হোল্ড করছেন, অলরেডি প্রফিটে আছে। কোনো একটা টাইমে আমাদের লাগলে কিন্তু আমরা যে কোনো টাইমে প্রফিট বুকিং কল দিয়ে দিতে পারি। তো এগেইন এটা কিন্তু অ্যাজ অ্যান এক্সাম্পল একটা বললাম। মনে রাখবেন হেলথ কেয়ার মানে কিন্তু খালি হসপিটাল নয়, হেলথ কেয়ার মানে তার সঙ্গে ডায়াগনোসিস, ফার্মাসি, মেডিকেল ইকুইপমেন্ট এবং অ্যালাইড সেগমেন্ট, এই সমস্ত কিছু নিয়ে এবং এই গোটা সেগমেন্টটার উপরেই আমরা খুব পজিটিভ, কারণ এতে কোনো গ্লোবাল ট্রেড ওয়ার, ট্যারিফ বলুন, কোনো কিছুর সঙ্গে যায় আসে না। পুরোটাই ডোমেস্টিক ডিম্যান্ড, পুরোটাই ডোমেস্টিক কনজাম্পশন, পুরো ডোমেস্টিক সাপ্লাই চেনের ওপর বেস করে দাঁড়িয়ে আছে। তো আনসার্টেনিটির মার্কেটে এই হেলথ কেয়ার, এন্টায়ার হেলথ কেয়ার ডোমেনটার দিকে কিন্তু সকল ইনভেস্টরদের তাকানো উচিত, কারণ এই হেলথ কেয়ার এমন একটা সেগমেন্ট, ইন্ডিয়াতে এখনো আন্ডার পেনিট্রেটেড মার্কেট। কোয়ালিটি হেলথ কেয়ারের জন্য কিন্তু এখনো মানুষ এক্সট্রা প্রিমিয়াম পে করতে দ্বিধাবোধ করে না। তো মনে রাখবেন আমরা আমাদের যে এআইএফ পোর্টফোলিও বা আমাদের যারা পেড মেম্বার আছেন তাদেরকে এই হসপিটাল ছাড়াও আরো আমি যে সমস্ত অ্যালাইড সেগমেন্ট বললাম সেইখানকার শেয়ারও কিন্তু রেকমেন্ডেশনে রয়েছে। রিসেন্ট শেয়ার, তার জন্য আমি তাদের নাম বলতে পারবো না, কিন্তু এই ওভারঅল সেগমেন্টের উপরে আমরা কিন্তু পজিটিভ এবং আপনারাও এই পুরো সেগমেন্টটা কিন্তু ভালো করে নোটিস করা উচিত, যাতে করে এই সেগমেন্ট আনসার্টেন টাইমসে রিসেশন প্রুফ বা ডাউনসাইড প্রোটেকশনের কাজ কিন্তু আপনার পোর্টফোলিওতে করবে। নেক্সট যে সেগমেন্ট যেখানে আমরা বেশ পজিটিভ, যেখানে আমাদের বেশ পজিটিভ আউটলুক রয়েছে সেটা হলো সেমিকন্ডাক্টর সেগমেন্ট। কিন্তু এগেইন এখানে একটাই ইস্যু, সেমিকন্ডাক্টর স্টক অ্যাজ অন ডেট, মানে আজকে যে ভিডিওটা করছি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, মোস্ট অফ দ্য সেমিকন্ডাক্টর স্টকের দাম বেড়ে অলরেডি এক্সপেন্সিভ হয়ে গেছে। যারা মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশনের সাবস্ক্রাইবার তারা জানে আমাদের আগে থেকেই এমট্রন ইলেকট্রনিক্স এবং ইজমো এই দুটো সেমিকন্ডাক্টর থিমের ওপর বেস করে রেকমেন্ডেশন ছিল। এমট্রন ইলেকট্রনিক্স নিয়ে আমরা তো রিসেন্ট ইউটিউব ভিডিও বানিয়েছি। এমট্রন ইলেকট্রনিক্স জানুয়ারি 2025 থেকে আমাদের রেকমেন্ডেশন রয়েছে, সেখান থেকে কিন্তু প্রাইস যথেষ্ট বেড়েছে। এবং ইজমো এই শেয়ারটা আমরা আগস্ট 2025-এ রেকমেন্ড করি, অদ্ভুতভাবে উইদিন 1 মান্থ এটা কিন্তু ডাবল হয়ে গেছে। এগেইন এই যে 1 মাসের মধ্যে ডাবল হয়ে যাচ্ছে, এটা নর্মাল কিছু নয়, এটা হয়ে যায় জাস্ট, মানে আমরা যদি ধরুন অনেক শেয়ার রেকমেন্ড করি, মানে এই যে আমরা ডাবল যেটা হয়েছে সেটা ধরুন আমরা এক্সপেক্ট করছি 2 বছর 3 বছরে হবে, কিন্তু জাস্ট ফর এনি আদার এক্সটার্নাল রিজন বা কোনো টেল উইন, হঠাৎ করে সেই সময় সেই কোনো বড় ইনভেস্টরদের এন্ট্রি বা মার্কেট অ্যাটেনশন, এই সমস্ত কারণে হয়ে যায়। আমরা এটাও বলি যে জাস্ট বিকজ আমাদের রিসেন্ট রেকমেন্ডেশন ডাবল হয়েছে মানে এই নয় যে আগামী রেকমেন্ডেশন ওই 1 মাসের মধ্যে ডাবল হবে। এই 1 মাসে ডাবল হওয়াটা খুব আনইউজুয়াল ইভেন্ট, মনে রাখবেন সবসময় হবে না, 100টাতে হয়তো 1টাতে হবে, কিন্তু এটা জাস্ট হয়ে গেছে। মানে যেটা আমরা ভাবছিলাম 2 বছরে হবে সেইটা উইদিন 1 মান্থ হয়ে গেছে। শেয়ারটার নাম ইজমো, দেখুন স্ক্রিনে ওই ইজমোর আমরা যে নোট দিয়েছিলাম, রিসার্চ নোট, তার একটা স্ক্রিনশট আমরা এখানে দিচ্ছি, জাস্ট বিকজ এখন সেটার দাম এতটা বেড়ে গেছে যে এখন আর কিন্তু গুড বাই রেঞ্জে নেই। কিন্তু ওভারঅল এই সেমিকন্ডাক্টর সেগমেন্টটাতে আপনাদের নজর রাখতে হবে, যখনই অন্যান্য কোনো শেয়ার রিজনেবল ভ্যালুয়েশনে আসবে, এখন দাম বেড়ে গেছে সব শেয়ারের, কিন্তু ইন ফিউচার রিজনেবল ভ্যালুয়েশনে আসতেই পারে, তখন কিন্তু আপনারা খেয়াল রাখতে পারেন। এবং ফাইনালি লাস্ট যেটা বলবো সেটা আগেও একবার আমরা বলেছি যে পাওয়ার ট্রান্সমিশন, এই যে সেগমেন্ট, এই পাওয়ার ট্রান্সমিশন সেগমেন্টের কিছু কিছু অ্যান্সিলারি, সমস্ত কিছু নয়, কারণ পাওয়ার ট্রান্সমিশনেও কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, ইপিসি বলুন, ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারেরও কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। কিছু কিছু সেগমেন্ট যেমন কিছু কিছু স্পেশালিস্ট ওয়ার্স ম্যানুফ্যাকচার, ওয়ার্স অ্যান্ড কেবলস ম্যানুফ্যাকচার এখনও ঠিকঠাক রেঞ্জে রয়েছে, এখনও ঠিকঠাক, মানে যদি আপনারা মানে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে পান সেখান থেকে এখনও অপরচুনিটি হতে পারে। তো পাওয়ার ট্রান্সমিশন এগেইন এমন একটা সেগমেন্ট যেটার ইন ফিউচার মানে অনেক দিন ধরে টেলউইন্ড রয়েছে। ঠিকঠাক ভ্যালুয়েশনে যদি শেয়ারে ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু ইনভেস্টরদের জন্য প্রফিটেবল হতে চলেছে। আপনারা কমেন্টে জানান যে সমস্ত শেয়ারগুলো আমরা বললাম তাদের মধ্যে আপনাদের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট রয়েছে কিনা, আমাদের রেকমেন্ডেশনে আপনারা সেই সমস্ত শেয়ারে ইনভেস্ট করলে কত টাকায় ইনভেস্ট করেছেন সেইগুলো কমেন্টে জানান। এবং আপনারা নিজেরা আর কি কি অ্যাডিশনাল সেগমেন্ট ভাবছেন যে যেগুলো ভালো পারফর্ম করবে, বা আর কি কি সেগমেন্ট ভাবছেন যেখান থেকে সাবধান থাকা উচিত, সেগুলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর যেমন বললাম 2 মাসের জন্য আনলিমিটেড ফ্রি ট্রেডিং এর জন্য ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্ম ট্রাই করে দেখতেই পারেন, ডেসক্রিপশনে লিংক রয়েছে। আজকের মতো এই পর্যন্তই, চলুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।